Besh. So let us begin. Okay, so thank you very much. Thank you everyone. I do welcome you all to my L1 class. আমরা already এই ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে বেশ খানিকটা এগিয়ে গেছি। আমাদের যে পাঁচখানা সেকশন সিলেবাসের মধ্যে আছে তার মধ্যে দুখানা সেকশন we have already completed and we have also practiced some of the portions of the previous year questions. আমি আবার বলেছি এর আগে প্রত্যেককে আবারও বলছি তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসের সিবিসিএস এর অন্তর্গত সিলেবাস সেই সিলেবাসে তিনটে পরীক্ষা হয়েছে এখনো অবধি 2017 সাল 2018 সাল এবং 2019 সাল 20 সালের কোনো পরীক্ষা হয়নি প্যান্ডেমিকের কারণে তোমরা জানো এই 3 বছরের প্রশ্ন কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সুন্দর করে এই 3 বছরের কোশ্চেন বলে দিয়েছি ফলে তোমরা একটু দেখো যে এই 3 বছরের প্রশ্ন যেটা আমি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো আমি তোমাদেরকে তো প্র্যাকটিস করাচ্ছি এর সঙ্গে সঙ্গে নিজের হাতে অবশ্যই এই কোর্স মেটেরিয়ালটি রাখবে আমি অলরেডি প্রথম দুটো সেকশন ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কাকে বলে এই সেকশনটা আমি শেষ করে দিয়েছি কমিউনিকেশনের পোরশনটাও আমি শেষ করে দিয়েছি আজকে আমরা যেটা করব একটু practice করব short question কারণ তোমরা জানো short question is very much important component of the syllabus তোমরা জানো ফলে এই short question এ একটা বিরাট বড় অংশ নাম্বার উঠবে কিন্তু এই 20 নম্বরে ফলে এই নাম্বারটা কিন্তু ভালোভাবে যতটা সম্ভব নাম্বার তুলতে হবে সেটা কিন্তু আমাদের মানে মেইন অবজেক্টিভস এর মধ্যে পড়ে এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে বেশ সো আমরা আজকে একটু প্র্যাকটিস করব এই শর্ট কোশ্চেনের বিভিন্ন জিনিসপত্র এবং প্র্যাকটিস করব মানে আমি কখনোই প্র্যাকটিস করব না মানে আমি একা বলে যাব না আমার সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে বেশ আমার ক্লাস সবসময় খুবই ইন্টারঅ্যাক্টিভ হয় আমি বিশ্বাস করি ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে ফলে ইন্টারঅ্যাকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বেশ শুরু করছি তাহলে আজকের ক্লাস যে ক্লাস আমরা শুরু করেছি স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মানে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মানে আনঅফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এখন প্রচুর লোকজন জয়েন করছে সেটা আমাকে এদিক ওদিক করতে হচ্ছে বারবার বেশ এক সেকেন্ড আচ্ছা আমি এখনো জয়েন করছে দাঁড়া জয়েন করিনি বেশ সো আমি আগের দিনকেই তোমাদেরকে বলেছিলাম যদি কোয়েশ্চেন পড়ে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন স্ট্যান্ডার্ড ইংলিশ ফর এক্সাম্পল আই এন্ট গট নাথিং এটা কি হবে আই হ্যাভ নট গট এনিথিং ফর এক্সাম্পল আই গনা টেল ইউ আ স্টোরি এটা যদি আমি স্ট্যান্ডার্ড ইংলিশে করি কি হবে আই এম গোয়িং টু টেল ইউ আ স্টোরি যদি পরে আই ওয়ানা স্লিপ নাও যদি এটা আমি স্ট্যান্ডার্ড ইংলিশে করি কি হবে I want to sleep now. So এই যে শর্টেনিং বা ক্লিপিং CLIPPENING ক্লিপেনিং শর্ট করে দেওয়া তাকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজে সবসময় প্রপার ভাষায় বলা হয় লং করে প্রপার একটা অফিশিয়াল দৃষ্টিভঙ্গি দিয়ে একটা অফিশিয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে বলা হয় I do know where she has kept my book and I do not know where she has kept my books. আমি অফেন্সিভ এবং নন অফেন্সিভ টার্মস অলরেডি পড়িয়ে দিয়েছি অফেন্সিভ মানে যেখানে তোমাকে খারাপ কথা বলা হচ্ছে when you are talking in a rude way যখন তুমি একটু রুক্ষভাবে কথা বলছো for example he has earned reputation as a hack is a slang form of what journalist সাংবাদিক consult quack for your cough quack মানে এখানে হবে ডক্টর I don't hate the niggers এখানে black man ফলে তোমাকে নন অফেন্সিভ টার্ম দিয়ে যদি রিপ্লেস করতে বলে তাহলে নিগারের বদলে কি বলবে বসবে ব্ল্যাক ম্যান একই ভাবে he is an old fox
ওল্ড ফক্স মানে হচ্ছে শ্রুড ম্যান। তোমরা জানো এগুলো, আমি প্র্যাকটিস করেছি, এগুলো একটু বললাম তার কারণটা যেটা তোমাদের ধরতে সুবিধা হয় স্ট্যান্ডার্ড থেকে নন স্ট্যান্ডার্ডে কেমন করে কনভার্সন হয়। এবার তোমরা করবে আমার সঙ্গে। তোমরা কি আমার সঙ্গে আছো? আমার কথা শুনতে পাচ্ছ? বলো। হ্যাঁ স্যার। বেশ, চলো শুরু করি। 2018 সালের প্রশ্ন করব, প্রশ্নের বাইরেও করব। আচ্ছা, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন স্ট্যান্ডার্ড ইংলিশ, তাই তো? বলো, আই কেয়ার আ হুট ফর ইউর অ্যাডভাইস। এটাকে কি করতে হবে? এটাকে কি করতে হবে বলো আগে? এটাকে কিসে লিখতে হবে? এই দেখো সবাই তোমরা ভুলে গেলে, এই তো বললাম। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? দেখো, হ্যালো। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার এত লজ্জা পাওয়ার কি আছে? দু একটা ভুল বলবে, সব সময় কথা বলো, এখনো কথা বলবে। চলো, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন স্ট্যান্ডার্ড ইংলিশ। কিসে করতে হবে? স্ট্যান্ডার্ড ইংলিশে করতে হবে, তাই তো? একটু শক্ত প্রশ্ন দেখলেই মাথা খারাপ হয়ে গেলে হবে না, একটু ভালো করে কনসেন্ট্রেট করে বুঝতে হবে জিনিসটা কি দিয়েছে। আই কেয়ার আ হুট, হুট মানে আই কেয়ার আ হুট, আমি থোড়াই কেয়ার করি। লবডঙ্কা, হুট মানে দেখে যদি বাংলা করি তাহলে কি হবে? যদি আমি এটাকে স্ট্যান্ডার্ড ইংলিশে করি, আই ডু নট কেয়ার ফর ইউর অ্যাডভাইস। এই কেয়ার হুটের বদলে হবে আই ডু নট কেয়ার। মাথায় রেখো যে দু একটা বাউন্সার দেবে, কোমরের ওপরে বল যাবে, অস্ট্রেলিয়ান মাটি, এটা ভারতবর্ষের পিচ নয়, কয়েকটা প্রশ্ন শক্ত হবে, একটু দেখে খেলতে হবে। আই ডু নট কেয়ার ফর ইউর অ্যাডভাইস স্ট্যান্ডার্ড ইংলিশে করতে বলেছে। তারপরেরটা, ডু নট লেট দ্য বাগার গেট অফ দ্য হুক। বলো, বলো। ডোন্ট। স্ট্যান্ডার্ড ইংলিশে করতে বলেছে রে পাগল, ডোন্ট তো হবে নন স্ট্যান্ডার্ড ইংলিশে। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন স্ট্যান্ডার্ড ইংলিশ, এটা ইটালিক্সও দেয়নি, ফলে তোমাকে জায়গাটা খুঁজে বার করতে হবে। ডু নট লেট দ্য বাগার, বাগার মানে কি? বলো, বলো, শুনতে পেলাম না। বাগার মানে, বাগার মানে কি? ডিস্টার্ব করে, BUGGER। বাগার এক্স্যাক্টলি মানেটা হচ্ছে, আমরা দেখে নেব, যে কনস্ট্যান্টলি হিউমিলিয়েট করে, মানুষকে ডিস্টার্ব করে। ইউজড অ্যাজ অ্যান অ্যাবিউজ ম্যান, আ পারসন হু পারপিট্রেটস দ্য অ্যানাস অফ সামওয়ান ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। কাউকে সেক্সুয়ালি যদি কেউ বিরক্ত করে তাকে বাগার বলা হয়, সেক্সুয়ালি বা মেন্টালি বা সাইকোলজিক্যালি। তাহলে এক্ষেত্রে এখানে কি হবে? এই পার্টিকুলার জায়গাতে ডু নট লেট দ্য বাগার, ডু নট লেট দ্য sexual predator get off the hook, do not let the disturber ইউজ করতে পারো, DISTURBER, disturber মানে যে ডিস্টার্ব করে কনস্ট্যান্টলি। গেট অফ দ্য হুক, দ্য হুকের বদলে ইউজ করতে পারো গেট অফ দ্য কর্নার, যাতে কোন থেকে সে কোনোভাবে পালিয়ে যেতে না পারে, তাকে তাকে সেই মুহূর্তে ধরো এবং পানিশ করো। এই একই রকম ভাবে বাগারের আরো একটা ক্লোজ শব্দ আছে, সেটা হচ্ছে তোমার ফলোয়ার, যে কনস্ট্যান্টলি তোমার পিছন দিকে ফলো করছে, তাকে কোনোভাবে ডিস্টার্ব করতে দিও না। ফলে শব্দের মানে বুঝতে হবে, মানে জেনে এই পুরো কাজটা করতে হবে। পরের প্রশ্ন, এটা বলা উচিত, সি ইজ গনা ডু ইট ফর শিওর। বলো, স্যার গণনাটা হবে। গণনাটা কি হবে? স্ট্যান্ডার্ড ইংলিশ নন স্ট্যান্ডার্ড কি? স্যার বলো, বলো, বলো। স্যার গোয়িং। হ্যাঁ, she is going to do it for sure, she is going to do it। গনা মানে গোয়িং টু, শুধু গোয়িং লিখলে হবে না, নাম্বার কেটে নেবে।
she is going to do it for sure. তারপরের প্রশ্নটা, এটা তো যেমন হচ্ছে পারবে না। The boy got it done in a jiffy. Jiffy, jiffy মানে কি? জিফি মানে হারি, তারাগুলোর মধ্যে করেছে। The boy got it done in a hurry, HURRY। তাহলে এই প্রশ্নটা এরকম ভাবে যদি পড়ে, তাহলে যদি কোয়েশ্চেন পড়ে রিরাইট ইন স্ট্যান্ডার্ড ইংলিশ, তাহলে কিভাবে লিখবে? এই কোয়েশ্চেনটা কি করেছে? কোয়েশ্চেনটা ধরা যাক করেছে the boy got it done in a jiffy, তখন উত্তর লিখতে হবে the boy has ইউজ করেনি কেন? the has দেখি, আচ্ছা has ইউজ করেনি। the boy got it down DOWN in a hurry, HURRY, in a hurry। বুঝতে পেরেছো? এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো, না না একদমই ব্যস্ত নেই, আমি ক্লাসটা করে নিচ্ছি, করে নিয়ে ফোন করবো না, কোনো অসুবিধা নেই তো, আমি করি তোকে ক্লাস ফোন করছি, ঠিক আছে? বেশ বেশ। বেশ, so the boy got it down in a hurry, তাড়াতাড়ি ছেলেটা এই কাজটাকে সম্পন্ন করলো। বলো, কারোর কোনো প্রশ্ন আছে? বলো, প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কি? বলো, বুঝতে পেরেছো কি না বুঝতে পারোনি সেটা? হ্যাঁ বলো, শুনতে পেলাম না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? দেখো, তোমাকে যে কাজটি প্রথমেই করতে হবে সেটি হচ্ছে ইনস্ট্রাকশন অফ দ্য কোয়েশ্চেন পড়তে হবে। এবার এখানে কি লেখা আছে? রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন স্ট্যান্ডার্ড ইংলিশ। তাহলে তার মানে বুঝতে হবে যেটা রয়েছে সেটা নন স্ট্যান্ডার্ড। এবার অনেক সময় কি কোয়েশ্চেন পড়ে, যেমন 2017 কোয়েশ্চেন পড়েছিল, একটু সহজ পড়েছিল, যখন পড়েছিল তখন এসেছিল যে রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড উইথ ইটস স্ট্যান্ডার্ড ইংলিশ ফর্ম। এখানে ইটালিসাইজড ওয়ার্ড বলে দিয়েছিল, তাহলে থেকে নেহা হেল্পস আর হাবি ইন রানিং দ্য ফ্যামিলি বিজনেস, এটা কি হবে? নেহা হেল্পস আর বলো হাজবেন্ড in running the family business। একই রকম ভাবে করিম earns a lot of bucks, bucks কি হবে? bucks বলো বলো, খালি ভুলছো। bucks হচ্ছে মানি, এরকম ভাবে ভুললে কিন্তু হবে না, মনে রাখতে হবে কিন্তু। করিম earns a lot of money from writing novels। he was sacked, sacked কি হবে? sacked হচ্ছে dismissed from his job for a misconduct। Boeing 747 is a jumbo aeroplane। jumbo মানে কি? what's the meaning of jumbo? huge aeroplane। এবার এই সমস্ত প্রশ্নগুলোতে তোমাকে ইটালিসাইজড ওয়ার্ড দিয়ে স্পেসিফিক্যালি লোকেট করে দিয়েছিল যে কোন জায়গাটাকে তোমাকে বাদ দিতে হবে, কিন্তু 2018 প্রশ্নতে সেটা করেনি। 2018 প্রশ্নতে তোমাকে বলে দিয়েছে যে ডাইরেক্ট স্ট্যান্ডার্ড ইংলিশে কনভার্ট করো, নন স্ট্যান্ডার্ড নিজে খুঁজে বের করো। এবার আই কেয়ার আ হুট এই শব্দটা দেখে তোমাকে আইদার শুনতে হবে ইংরেজি, বা তোমাকে এর জন্য ইংরেজির একটু ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ডস বাড়াতে হবে। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার তাহলে ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ডস কিরকম ভাবে বাড়াবো, কিভাবে বাড়াবো ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ডস? তাহলে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কয়েকটা বইপত্র নিজের কাছে রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল খুবই ভালো বই পিকে দে সরকারের বই রাখতে পারো, গ্রামারের বই খুব ভালো, পিকে বক্সিট রাখতে পারো, এই বইটা খুব ভালো। নরমান লিউইসের ওয়ার্ড পাওয়ার মেড ইজি, হ্যাঁ এই বইটার সঙ্গে রাখতে পারো। আমি তোমাদেরকে পিডিএফ কপিটা দরকার হলে দিয়ে দেবো, ঠিক আছে? যদি কেউ পিডিএফ কপি চাও আমি পিডিএফ কপিটা দিয়ে দেবো। এখানে প্রচুর শব্দ এবং সেই কঠিন কঠিন শব্দ এবং তার মানে পরপর পরপর পাশাপাশি রয়েছে, ঠিক আছে? এই বইটা আমি তোমাদেরকে দেবো, খানিকটা তোমাদের শব্দটা মানে শব্দ শিখতে তোমাদের সুবিধা হবে। এটা খুবই বিখ্যাত বই, ওয়ার্ড পাওয়ার মেড ইজি বাই নরমান লিউইস, তার লেখা বই। একটু হাতের কাছে পড়তে পারো, আর তার সঙ্গে সঙ্গে ন্যাচারালি তোমাদেরকে একটু নিউজ পেপার এবং অন্যান্য টিভি চ্যানেল ইংরেজিতে একটু শুনতে হবে। না শুনলে কিন্তু সবসময়
কমন পাবে না, কারণ সব সময় কমন পাওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছো? অনেকগুলো সেন্স থেকে বুঝতে হবে সেই সমস্ত ওয়ার্ডগুলো, না হলে কিন্তু লিখতে পারবে না। এবার যেমন ধরা যাক ফর এক্সাম্পল 2018 প্রশ্নে একটা প্রশ্ন খুবই সহজ ছিল, গনা, এটা গোয়িং টু লিখে দিলে, আর দ্য বয় গট ইট ডান ইন এ জিফি, এটা হারি হবে। ঠিক আছে, এইরকম ভাবে তোমাকে করতে হবে। আচ্ছা বলো এবার এর পরেরটাতে, রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস উইথ নন অফেন্সিভ টার্মস। নন অফেন্সিভ টার্মস এর দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে। তার মানে কি কি আছে, এটা অফেন্সিভ টার্মে আছে, তাই তো? দিস স্মেলস লাইক শিট, বলো শিট মানে কি? শিট, SHIT, any idea? বলো। খারাপ অর্থে শিট ইউজ করা হয়। শিট মানে বেসিক্যালি হিউম্যান এক্সক্রিটা বলা যেতে পারে। আমাদের আমাদের মলত্যাগকে আমরা অনেক ক্ষেত্রে শিট বলি। এই যে হিউম্যান যে মলত্যাগ তাকে শিট বলা হয়। তাহলে দিস স্মেলস লাইক শিট, এখানে হবে দিস স্মেলস লাইক এক্সক্রিশন, EXCRETION or excreta, human excreta, EXTRETA, excreta, EXCRETA, সরি, excreta। excreta মানে হচ্ছে the waste matter discharged from the body। তোমরা জানো waste matter discharged from the body like urine and like the human faces, অর্থাৎ মানুষের মল এবং মূত্র, তাকে বলা হয় শিট। সো দিস স্মেলস লাইক এক্সক্রিটা, EXCRETA। কোয়েশ্চেন কঠিন আসছে, 2018 সালে এসেছিল। তারপরের কোয়েশ্চেন, do not pay much importance to the words of that old hag। hag মানে কি? old hag মানে HAG, hag মানে কি বলো? হ্যাক মানে কি? HAG, হ্যাক মানে কি? হ্যাগ মানে হচ্ছে ওল্ড উইমেন, তাকে বলা হয় হ্যাগ। আবার দেখিয়ে দিচ্ছি হ্যাগ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হ্যাগ? হ্যাগ মিনস ওয়াইজেন্ড ওল্ড উইমেন, কাইন্ড অফ, অনেক ক্ষেত্রে ফেয়ারি বা গডেসও বলা হয়, সেটা অন্য কনটেক্সটে। এক্ষেত্রে উত্তরটা কি হবে তাহলে? ডু নট পে মাচ ইম্পর্টেন্স টু দ্য ওয়ার্ডস অফ দ্যাট ওল্ড উইমেন। এখানে হ্যাগ শুধুমাত্র উইমেন হবে, কেন ওল্ড কথাটা অলরেডি বলে দিয়েছে। ডু নট পে মাচ ইম্পর্টেন্স টু দ্য ওয়ার্ডস অফ দ্যাট ওল্ড ওম্যান, WOMAN। এরপরের প্রশ্ন, ইউ শুড নট ট্রাস্ট দ্য প্রেসক্রিপশন অফ আ কোয়াক। কোয়াক মানে কি? ডাক্তার। এক্ষেত্রে যেহেতু সেন্টেন্সটা বলেছে ইউ শুড নট ট্রাস্ট দ্য প্রেসক্রিপশন, এখানে শুধুমাত্র ডক্টর হবে না, হাতুড়ে ডাক্তার হবে। কোয়াক মানে হাতুড়ে ডাক্তারকেও বোঝায়, আবার এমনি ডাক্তারকেও নন স্ট্যান্ডার্ড ইংলিশে বলে। সেখানে যেটা ঘটবে, ইউ শুড নট ট্রাস্ট দ্য প্রেসক্রিপশন অফ এ আনকোয়ালিফাইড ডক্টর হোয়েন ইউর হার্ট ইজ ইল। আনকোয়ালিফাইড মানে যে কোয়ালিফাইড নয়। যখন তোমার হার্ট ভালো নেই তখন একজন আনকোয়ালিফাইড ডাক্তারের প্রেসক্রিপশনকে ট্রাস্ট করো না। নেক্সট কোয়েশ্চেন, হিজ কন্টিনিউয়াস ব্র্যাগিং পিসড মি অফ। পিস অফ, পিস অফ কথাটা মানে কি? হি ইজ পিসিং মি অফ, PISSOFF। পিস অফ মানে কাউকে ইরিটেট করে ফেলা, কাউকে বিরক্ত করা, দ্যাট ইজ পিস অফ। পিস অফ একটা টার্ম। সো পিস অফ মানে গো অ্যাওয়ে, বেরিয়ে যাও, কাউকে কনস্ট্যান্টলি মানে বিরক্ত করা। ইউজ টু অ্যাংরিলি ডিসমিস সামওয়ান, is constantly pissing me off, is constantly disturbing me or irritating me। এক্ষেত্রে হবে is continuous bragging is irritating me off। his continuous bragging আমাকে ইরিটেট করছে।
is pissing me off, is irritating me off, irritate করছে। সো বুঝতে পারছো, নন অফেন্সিভ টার্ম দিয়ে অফেন্সিভ টার্মকে রিপ্লেস করা শিখতে হবে। ফলে তোমাদেরকে একটা লিস্ট অফ অফেন্সিভ ওয়ার্ডস বা লিস্ট অফ অফেন্সিভ টার্মস মোটামুটি তোমাদেরকে একটা তালিকা তৈরি করে সেটা ভালো করে পড়ে নিতে হবে। ফর এক্সাম্পল, আমি তোমাদের চোখের সামনে মানে এটা বেসিক্যালি ইংলিশ স্ল্যাং ওয়ার্ডস এর একটা তালিকা। তোমরা বুঝতে পারছো, বাবা স্যার আমাদের আবার ইংরেজিতে গালাগালি কেন শেখাচ্ছেন? শেখাতে হচ্ছে কারণ পরীক্ষায় রয়েছে। তোমাদের যেহেতু চলতি ইংরেজি ভাষা শেখাতে হবে, তাই এই ধরনের জিনিসপত্র একটু বুঝতে হবে। প্রথম কথা, ড্যাম। it's damn funny, DAMN, ড্যাম মানে কি? very খুব very, it can be extremely good or it can be extremely bad. So damn কথাটা দিলেই very এই শব্দটা আসবে। crap, crap মানে কি? crap মানে হচ্ছে which is something very dirty. It actually means poop. poop means মল, মানুষের মল মূত্রকে crap বলা হয়। তাহলে মনে থাকবে damn মানে very, crap মানে হচ্ছে it relates to the poop, crap, crap it, he looks like crap। এবার যদি crap শব্দটা পড়ে তখন লিখতে হবে he looks like a dirty man, আরে বা he looks like poop or he looks like excreta, EXCRETA। মনে থাকবে crap, হ্যাঁ স্যার। যা মানে crap সেটা মানেই EXCRETA, যা crap মানে তা মানে এক্সক্রিটা। একটু আগে আমরা একটা নতুন শব্দ শিখেছি, সেটা হচ্ছে কোথায় গেল, শীট। শীট মানেও ক্র্যাপ, সেম, এগুলো প্রত্যেকটাই সেম, খালি শীট ক্র্যাপ এগুলো বেসিক্যালি হচ্ছে নন স্ট্যান্ডার্ড বা অফেন্সিভ টার্ম। অফেন্সিভ আর এক্সক্রিটা বলো, পুপ বলো, ডার্টি বলো, DIRTY, এগুলো প্রত্যেকটাই নন অফেন্সিভ, নন অফেন্সিভ টার্ম বা অফিশিয়াল টার্ম। মনে থাকবে? বলো, মনে থাকবে কিনা বলো? হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ স্যার। এরপরে যে শব্দটা মাঝে মাঝেই পড়ো, ব্লাডি, হি ইজ আ ব্লাডি ফুল। ব্লাডি মানেটা হচ্ছে এক্সট্রিমলি, ভেরি, হি ইজ ভেরি ফুল। তাহলে যদি পড়ে হি ইজ ব্লাডি ফুল, তখন লিখতে হবে হি ইজ রিয়েলি আ ফুল। ব্লাডি অনেক ক্ষেত্রে ব্লাডি মানে হচ্ছে অনেক সময় রিয়েলি, অনেক সময় ভেরি। এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে, কেমন করে সেন্টেন্সটা স্ট্রাকচার হচ্ছে সেইটার উপরে ডিপেন্ড করে বুঝতে হবে। ফর এক্সাম্পল, দোজ ব্লাডি বিটরুটস আর ডেলিশিয়াস। বিটরুট মানে বিটের রস, দোজ ব্লাডি বিটরুটস, বিটকে দেখতে তো ব্লাডি হয়, মানে রক্তের মতো দেখতে হয়, তাই তো? তাহলে দোজ ব্লাডি রুটস আর ডেলিশিয়াস, তাহলে কি হবে? দোজ ভেরি বিটরুটস বা দোজ বিটরুটস আর এক্সট্রিমলি ডেলিশিয়াস, খুব বেশি ডেলিশিয়াস ছিল। তখন তোমাকে এই ব্লাডি শব্দটার প্রয়োগ দেখে ধরতে হবে। আচ্ছা, সড, সড কথাটা ইউজ করা হয় অনেক ক্ষেত্রেই মার্ডারার অর্থে। হি ইজ আ ব্লাডি সড, হি ইজ আ ব্লাডি মার্ডারার বা ক্রিমিনাল, এই কথাটাকে ইউজ করা হয় সড ক্রিমিনাল অর্থে। হি ইজ আ ব্লাডি সড মানে হি ইজ আ ব্লাডি ক্রিমিনাল। একটু আগে পেয়েছো বাগার শব্দটা, বাগার মানে যে ডিস্টার্ব করে তাকে বাগার বলা হয়। hey you a bugger, disturber, a person who is constantly disturbing you। মনে থাকবে? একই রকম ভাবে জিট, GIT, if someone had poisoned you and you were using your last dying breath to tell them what's what, last thing you would call them is a JIT। JIT মানেটা হচ্ছে, জিট এক্সাক্ট মানেটা একবার দেখিনি, মানেটা আমিও ভুলে গেছি। জিট মানে একবার দেখিনি, হ্যাঁ, জিট এক্সাক্ট মানে হ্যাঁ, জিট মানে হচ্ছে ইটস অ্যান আনপ্লেজেন্ট অর কন্টেমেবল পারসন। কন্টেমেবল মানে ঘৃণার যোগ্য। দিস ম্যান ইজ আ জিট, তখন লিখবে হি ইজ আ এক্সট্রিমলি কন্টেমেবল পারসন। স্পেলিং মনে থাকবে CONTEMPTIBLE,
কন্ডেমেবল মানে যাকে মন থেকে ঘৃণা করা যায়। That man is an arts. Arts মানে arts basically means butthole. ইংরেজিতে যাকে বলে পিছনের দিকের ছিদ্র, খারাপ বাংলায় বলতে গেলে। So that man is a pain in the arts. That man is a pain in my back লিখতে হবে, arts এর বদলে back লিখতে হবে, মনে থাকবে? ARS, arts means back. Okay, fine. I'm moving on. একই রকম ভাবে ফর এক্সাম্পল মান্টার, মান্টার মানে বেসিক্যালি হচ্ছে a lucky man. He is a manter, punter থেকে এসছে। So manter means he is a lucky man. bullshit, হ্যাঁ বল, কিছু বলছো বলো, কেউ কিছু বলছো? ওকে, বুলশিট, বুলশিট শব্দটা আবার এইরকমই, এই শিটের মতোই। বুলশিট মানে which doesn't have any connection with reality, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, বুলশিট। তখন তোমাকে লিখতে হবে absolutely without any connection to reality. You are talking about bullshit. You are talking about unreal story. বুলশিটের বদলে আনরিয়াল শব্দটা তুমি ইউজ করতে পারো। এই শব্দগুলো তোমরা সবাই পেয়েছো। বিচ, বিচ কথাটা একটা ফিমেল ডগ অর্থে ব্যবহার করা হয়। শি ইজ আ বিচ, তাহলে লিখতে হবে শি ইজ আ ডার্টি ওম্যান। বিচ কথাটা জেনারেলি ওম্যান সম্পর্কে ইউজ করা হয়। সান অফ আ বিচ পুরুষ সম্পর্কে ইউজ করা হয়, বিচের সন্তান। সো শি ইজ দ্য সান অফ আ ডার্টি ওম্যান। বুলক্স, বুলক্স মানে আনরিয়াল, বিও বা বিইউ হয়, BULLOCK, অ্যাবসলিউট বুলক। তো এইরকম ভাবে কিন্তু তোমাদেরকে অফেন্সিভ ওয়ার্ডসে একটা মোটামুটি লিস্ট তৈরি করে একটু দেখে ইন্টারনেটে সার্চ করবে। আমিও তোমাদেরকে দেবো লিস্ট অফ দ্য অফেন্সিভ ওয়ার্ডস ইন ইংলিশ। এইগুলো কিন্তু অফেন্সিভ ওয়ার্ডস দাঁড়াও, অ্যান্ড কনভার্সন টু নন offensive words in English. তো যাই হোক, তো এইভাবে অফেন্সিভ এবং নন অফেন্সিভ ওয়ার্ডগুলোকে তোমাদেরকে তৈরি করতে হবে, কারণ পরীক্ষাতে অফেন্সিভ এবং নন অফেন্সিভ ওয়ার্ডস কিন্তু পড়ে, মনে থাকবে। তাহলে অফেন্সিভ এবং নন অফেন্সিভ ওয়ার্ডস পড়ছে পরীক্ষাতে, এবং অবশ্যই স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড পড়ছে। এবার তারপরের বারে এবার চলে এসছে এই ধরনের প্রশ্ন অলরেডি আমরা এর আগে করেছি। দুটো শব্দ দিয়ে বলবে তুমি দুটো শব্দকে আইডেন্টিফাই করো যেটা স্ট্যান্ডার্ড বা নন স্ট্যান্ডার্ড ওয়েতে ইউজ করা হয়। এই চারটে শব্দের মধ্যে যে কোনো দুটো শব্দ। আইডেন্টিফাই দ্য টু ওয়ার্ডস মোস্টলি ইউজড ইন নন স্ট্যান্ডার্ড অর কলোকিয়াল স্পিচ, যেটা আগের দিন প্রশ্নটা করেছিলাম, মনে আছে? 2017 সালে এই প্রশ্নটা পড়েছিল এইখানে ক্ষেত্রে। এই দুটো শব্দের মধ্যে কোনটা নন স্ট্যান্ডার্ড? কোনটা নন স্ট্যান্ডার্ড? ফেস্ট আর পার্ক, কারণ ফেস্ট শব্দটা ফেস্টিভ্যাল থেকে এসছে, তাই তো? সেই একই রকম ভাবে, হ্যাঁ কি বলছো বলো? আর পার্ক শব্দটা স্পার্ক থেকে এসছে। একই রকম ভাবে 2018 সালের প্রশ্ন এসছে আইডেন্টিফাই দ্য টু ওয়ার্ডস মোস্টলি ইউজড ইন দ্য নন স্ট্যান্ডার্ড অর কলোকিয়াল স্পিচ। বলো বাক্স, বাক্স কথাটা কি, মানেটা কি? স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড? বলো, বলা উচিত। একটু আগেই বলছি নন স্ট্যান্ডার্ড, বাক্স মানে হচ্ছে মানি। তাহলে একটা আইডেন্টিফাই করে ফেললাম, এই একটা শব্দ আইডেন্টিফাই করে ফেললাম, এটা কি? এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। একই রকম ভাবে রিট্রিবিউশন, রিট্রিবিউশন মানে কি? ইটস আ ডিভাইন রিট্রিবিউশন। এটা প্রায় একটা প্রতিদান, ঠিক নয়। রিট্রিবিউশন মানে হচ্ছে এক ধরনের মানে জাস্টিস, প্রতিদান বলতে পারো, প্রতিদান বা একটা সঠিক কাজ করা, মানে ওই ঈশ্বর যেন একটা সঠিক কাজ মিলিয়ে দিলেন, রিট্রিবিউশন। সো রিট্রিবিউশন শব্দটা কি? অফিশিয়াল, স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড? বলো। স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড, রাইট। তাহলে এটা লিখলে হবে না, একটা ওয়ার্ড একটা শব্দ পেয়েছি,
চ্যাট, তোমরা চ্যাট করো, বলো স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড? Non standard. খুবই সহজ। তাহলে এখানে পুরো 2 পাবে। আর কি বাক্স হবে, চ্যাট হবে। ডায়ালগ কি? ডায়ালগ মানে সংলাপ, ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন একে অপরের সঙ্গে। স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড। ব্যাস, তাহলে দুটো বাক এবং চ্যাট এই দুটো নন স্ট্যান্ডার্ড হিসেবে আইডেন্টিফাইড হলো। স্যার তাহলে স্যার কনভারসেশন যদি থাকে, কনভারসেশন তাহলে কি হবে? কনভারসেশন হচ্ছে অফিসিয়াল ওয়ার্ড, স্ট্যান্ডার্ড ওয়ার্ড হবে না? কনভারসেশনও এবার যদি কেবলমাত্র এই ডায়ালগ বা কনভারসেশনের এখানে থাকে চিট চ্যাট, CHIT চিট চ্যাট, তাহলে এটা নন স্ট্যান্ডার্ড হবে। বুঝতে পেরেছো? বেশ, এবার চলে আসছি, এটা সেকশন 1-এ পড়িয়েছি। সেকশন 1 মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, যেখান থেকে সাধারণত 2 নম্বরের প্রশ্ন পড়ে না, এবারে দিয়েছিল। দেখি প্রশ্নটা, হুইচ 2 অফ দ্য ফলোইং সেন্টেন্সেস আর ট্রু? এই যে সেন্টেন্স গুলো দিয়েছে তার মধ্যে কোন দুটো সত্যি? বলো দেখি তোমরা কি বুঝতে পেরেছো। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি স্পিচ, সত্যি না মিথ্যে? যে কোনো সত্যিকে আইডেন্টিফাই করতে হবে, দুটো সত্যিকে বলো। ল্যাঙ্গুয়েজ ইজ, ভালো করে বোঝো, যে কোনো দুটো সেন্টেন্স, এই 4টে সেন্টেন্স আছে তার মধ্যে যে কোনো দুটো সেন্টেন্স সত্যি, ঠিক, সঠিক, তাকে আইডেন্টিফাই করতে হবে। কোন কোন সেন্টেন্স? প্রথম সেন্টেন্স, ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি আ স্পিচ। ল্যাঙ্গুয়েজ, ভাষা হচ্ছে বিশেষভাবে একটা স্পিচ। স্পিচ মানে কি? কথা বলা বা বক্তব্য। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি এ স্পিচ, সত্যি না মিথ্যে? ভাষা কেন সত্যি? ল্যাঙ্গুয়েজ কি রিটেন কাজে ব্যবহার করা হয় না? ভাষা কি শুধুমাত্র বলার জন্য ব্যবহার করা হয়? স্পিচ মানে তো শুধু বলার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ তো লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? তাহলে এখানে এই ছোটখাটো গন্ডগোল গুলো হবে, মাথায় রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি এ স্পিচ না। দ্বিতীয়, উই লার্ন টু রাইট দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট। বলো, আমরা প্রথম ভাষা লিখতে শিখি কি? না স্যার। শিখি না, ভাষা বলতে শিখি। 2 নম্বর, ম্যান ইজ বর্ন উইথ আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। একজন মানুষ একটা বিশেষ ভাষা নিয়ে জন্মায় কি? বেশ, ম্যান পিকস আপ ল্যাঙ্গুয়েজ ফ্রম হিজ সারাউন্ডিংস, সত্যি না মিথ্যে? মানুষ তার চারপাশের পরিবেশ থেকে ভাষাকে তুলে নেয়। হ্যাঁ স্যার, ওটা তো ট্রু হবে। এবার কথাটা হচ্ছে, এখানে এই একটা সেন্টেন্সই ট্রু, কিন্তু পরীক্ষায় পড়েছিল দুটো। এবার বিষয়টা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি এ স্পিচ, এটা পরবর্তীকালে রেকটিফিকেশন হয়েছিল, এটা ভুল কোয়েশ্চেন হয়েছে। কিন্তু যদি এটা লেখো তাহলে নাম্বার পাবে, ঠিক আছে? কিন্তু এটা ভুল কোয়েশ্চেন, কারণ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র স্পিচ নয়, রিটেন পারপাসেও ব্যবহার করা হয়। ফলে মানে তোমাকে যে কোনো দুটো লিখতে বলেছে, তাহলে তুমি এইটা আর এইটা, কিন্তু বাকি করলে আর নাম্বার পাবে, ঠিক আছে? ফলে ম্যান পিকস আপ ল্যাঙ্গুয়েজ ফর হিজ সারাউন্ডিংস, মানুষ তার পরিবেশ থেকে ল্যাঙ্গুয়েজ তুলে নেয়, এটা একেবারেই সত্যি। মানুষ কি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে জন্মায় না, কখনোই জন্মায় না। তাহলে এটা মিথ্যে। আর এটাকে তুমি সত্যি বলে যদি ট্রিট করো তাহলে নাম্বার পাবো, কিন্তু এটা সত্যি আসলে নয়। কিন্তু প্রশ্ন ভুল থাকলে কিছু করার নেই। তো এইগুলো কিন্তু একটু ভালো অ্যাটেম্প করলে নাম্বার পাবে। ফলে এইগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। এরপরেরটা করা উচিত, কারণ এর পরেরটা প্রায় প্রত্যেকটাই আমি তোমাদেরকে শিখিয়েছি, না পারলে সবকটাকে ধরে ধরে পেটাবো। রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস উইথ ইটস কলোকিয়াল নন স্ট্যান্ডার্ড ফর্ম। নন স্ট্যান্ডার্ড দিয়ে এগুলোকে সাপ্লান্ট করো, মানে রিপ্লেস করো। শি গিফটেড মাই মাদার আ বিউটিফুল শাল, কি হবে? মাদার ইটালিসাইজ আছে, কি হবে? মম। She gifted my mom a beautiful shawl. খুব সহজ। I do not like this boy for his untidiness. বয়টা কি হবে? বলো child, sorry sir, বলো সে কিড হবে, শেষ করে যাচ্ছে। কিড হবে। I do not like this kid
ফর হিজ আনরিডিনেস কি হবে, ল্যাড হবে, লেডি দুটোই হবে। and চলো, হি রিমেন্স অ্যাজিটেটেড অল দ্য টাইম, agitated. অ্যাজিটেটেড নন স্ট্যান্ডার্ড। So lazy. না, লেজি মানে তো মানে কুঁড়ে, অ্যাজিটেটেড মানে হচ্ছে যে সবসময় রেগে রয়েছে। ও আচ্ছা আচ্ছা। So angry. না, অ্যাংরি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে যাচ্ছে। ও সেটা এতে নন স্ট্যান্ডার্ড করতে না। হুম, So mad তো ওটা lazy বলেছিলেন ওটা। হি রিমেন্স ম্যাড অল দ্য টাইম হবে, ম্যাড এখানে হবে, হি রিমেন্স ম্যাড অল দ্য টাইম ইউজ করতে পারবে। অ্যাজিটেটেড এর বদলে সবসময় খিটখিটে হয়ে আছে, ইকসাম, IRKSOME, ইকসামও ইউজ করতে পারবে। বেশ, বুঝতে পেরেছো? হি রিমেন্স ম্যাড অল দ্য টাইম। আরেকটা শব্দ হবে, হি রিমেন্স ক্রেজি, CRAZY, ক্রেজি শব্দটা ব্যবহার করতে পারবে। বুঝতে পেরেছো? বেশ, Yes, sir. ধোনি মাস্ট অ্যাকুমুলেট রানস টু স্টে রেলিভেন্ট টু দ্য টিম। অ্যাকুমুলেট কি হবে? অ্যাকুমুলেট মানে কি? সংগ্রহ করা, রান কালেক্ট করা। collect করা। তাহলে ধোনি মাস্ট জড়ো করা, Got not হিপ আপ, together. হিপ Keep আপ, up আছে। HEAPUP, হিপ আপ মানে এক জায়গায় স্তূপাকৃতি করা। ধোনি মাস্ট হিপ আপ রানস টু স্টে রেলিভেন্ট টু দ্য টিম। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাদের স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড গুলো পড়তে হবে। এর পরেরটা যাচ্ছি, এর পরেরটা খুবই ইন্টারেস্টিং। এর পরেরটা এর আগে কোনোদিন করনি হয়তো, এটা ভালো করে বোঝো প্রশ্নটা। আইডেন্টিফাই ফ্রম দ্য পেয়ার্স দ্য এক্সপ্রেশনস হুইচ আর জেন্ডার নিউট্রাল। জেন্ডার নিউট্রাল মানে কি আগে বলো? জেন্ডার মানে কি? জেন্ডার মানে জাতি, কি? জাতি, জেন্ডার মানে জাতি, জাতি মানে তো হচ্ছে নেশন। So lingo, gender, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। হি ইজ আ ম্যান, ইউ আর আ ওম্যান, woman. শি ইজ আ ট্রান্সভেস্টাইট। এই যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের জেন্ডারকে আমি রেফার করছি, বিভিন্ন লিঙ্গকে রেফার করছি, তাকে বলা হয় জেন্ডার। আর জেন্ডার নিউট্রাল, নিউট্রাল মানে মানে কোনো লিঙ্গকেই বোঝাচ্ছে না, কোনো বস্তু কোনো মানে মানে ঠিক না, বস্তু এক্ষেত্রে বস্তু হবে না, মানে এমন কোন একটা জিনিসকে বোঝানো হবে, মানে এমন ভাবে শব্দটাকে ব্যবহার করা হচ্ছে যাতে না পুরুষ না নারী কোনোটাকেই বোঝানো হচ্ছে না, তাকে জেন্ডার নিউট্রাল ওয়ার্ড বলে। এক্ষেত্রে হয়তো মানুষকেই বোঝাবে, বস্তুকে বোঝাবে না, কিন্তু না পুরুষ না নারী, জেন্ডার নিউট্রাল। ভালো করে বোঝো এই শব্দগুলো, এই পেয়ার গুলো যে আছে, এই পেয়ার গুলোর মধ্যে থেকে যে কোনো দুটো পেয়ারকে চুজ করে দিতে হবে। তোমরা বলতে পারবে যে কোনো মানে এই দুটো পেয়ারের যে কোনো একটা দিককে চুজ করতে হবে যেটা জেন্ডার নিউট্রালিটিকে সাজেস্ট করছে। আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। জেন্ডার মানেই হচ্ছে এক পুরুষ নয় নারী। মানুষ জেন্ডারের সঙ্গে অনেক কিছুকে অ্যাসোসিয়েট করে। ধরা যাক পুরুষ, যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার? সেক্স ইজ বেসিক্যালি বায়োলজিক্যাল ইন নেচার। তুমি সেক্স নিয়ে জন্মগ্রহণ করো, ইউ ক্যানট চেঞ্জ সেক্স, but you can change your gendered identity because gender is a socio-political construction. সমাজ তৈরি করে জেন্ডার। যে মেয়েদেরকে বলা হয় রাত্রি 8টার পরে বেরোতে পারবে না বাড়ি থেকে, ছেলেদেরকে বলা হয় যে চুড়ি পরে আছিস, মর্দ কো দর্দ নেই হতা, ছেলেদের নাকি যন্ত্রণা হয় না। এই যে বিভিন্ন ধরনের শব্দ আমাদের সমাজ তৈরি করে, যে শব্দবন্ধের মাধ্যমে সমাজ বলে তুই পুরুষ তুই মহিলা, পুরুষের কিছু নির্দিষ্ট কোয়ালিটি নাকি আছে, মহিলাদের নাকি নির্দিষ্ট কিছু কোয়ালিটি আছে, পুরুষ নাকি বেশি ইন্টেলিজেন্ট হয়, মহিলারা নাকি কম ইন্টেলিজেন্ট হয়। এই সমস্ত ঢপের চপে আমি কোনোদিন বিশ্বাস করি না, কারণ গত 4-5 বছরের কেসি কলেজের রেজাল্ট বলে দিচ্ছে মেয়েরা অনেক বেশি অর্গানাইজড এবং অনেক ভালো রেজাল্ট করছে প্রত্যেকটা ক্ষেত্রে। এর ফলেই সমাজে জেন্ডারাল নিউট্রালিটির উদ্ভব হয়েছে। জেন্ডার নিউট্রালিটি মানে হচ্ছে যেখানে না পুরুষ না মহিলা এমন একটা শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে যেটা পুরুষও নয় আবার মহিলাও নয়, মানে শব্দটা ইটসেলফ নিউট্রাল ইন নেচার, কোনো দিকে নয়।
এর ফলে শব্দগুলো দেখলেই সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। ফর এক্সাম্পল ধরা যাক হোম মেকার আর হাউস ওয়াইফ, বলো এর মধ্যে কোনটা জেন্ডার নিউট্রাল? দেখি। স্যার হাউস ওয়াইফস এর জেন্ডার না স্যার, মানে ওটা সঠিকটা, আর এমনি যে যদি জেন্ডার নিউট্রাল বলা হয় হোম মেকার আর কি, মানে যে বাড়ির কাজ করে বলতে গেলে ঠিক হোম মেকার হবে। আর হাউস ওয়াইফ শব্দটা আমরা ব্যবহার করি, এটা সঠিক বলে ভুল বলে কিছু হয় না। হাউস ওয়াইফ শব্দটা জেন্ডার্ড শব্দ। জেন্ডার্ড মানে যেখানে তুমি পার্টিকুলার লিঙ্গকে দেখে বুঝতে পারছো, কারণ ওয়াইফ শব্দটা রয়েছে, ওয়াইফ মানে কি স্ত্রী। আর হোম মেকার মানে হচ্ছে যে বাড়ি তৈরি করে, যেটা এখনকার আধুনিক শব্দ। পুরুষও তৈরি করতে পারে, মহিলাও তৈরি করতে পারে, যে বাড়ির কাজ দেখাশোনা করে। ফলে হোম মেকার ইজ দ্য জেন্ডার নিউট্রাল ওয়ার্ড। মনে থাকবে? তাহলে তোমায় কি করতে হবে, কি লিখতে হবে? এই যে F1 মানে কোয়েশ্চেন F এ পড়েছে, তুমি কিভাবে উত্তরটা লিখবে? উত্তরটা দেবে ধরা যাক 3F বলে যে জেন্ডার নিউট্রাল শব্দটা হোম মেকার, সেই শব্দটা শুধুমাত্র লিখবে, বাকি আরেকটি শব্দ হাউস ওয়াইফ ওটি লিখবে না, শুধু হোম মেকার লিখবে, তাহলে সঠিক হবে। বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? বেশ, এর পরেরটা বলো। বিজনেসম্যান, এন্টারপ্রেনিউর, কোনটা জেন্ডার নিউট্রাল? কোনটা বলো হবে? বলো, একটু বুদ্ধি খাটাও। কেন? বিজনেসম্যান, এন্টারপ্রেনিউর, ENTREPRENEUR, এন্টারপ্রেনিউর, এর মধ্যে কোনটা জেন্ডার নিউট্রাল? জেন্ডার নিউট্রাল বিজনেস ম্যানটা হবে। কেন হবে? ম্যান শব্দটা আছে, যেখানে ম্যান, ওম্যান, ওয়াইফ থাকবে, সেটা জেন্ডার নিউট্রাল হবে না। মাথার মধ্যে ঢুকিয়ে নাও। জেন্ডার, দাঁড়াও তোদেরকে একটু না দেখালে কিছুতেই হবে না। কি করবো, এটা খুলবো, খুলে এটা সেমিস্টার 6 খুলবো, DSC 4, DSC 3 ফাইনাল PPT ফেমিনিজম। এটা আমার নারীবাদ নিয়ে একটা ছোট্ট মতো পাওয়ার পয়েন্ট রয়েছে, যে পাওয়ার পয়েন্টটা আমি অনার্সের স্টুডেন্টদেরকে পড়াই। এ দেখো, আমাদের সোসাইটি সবসময় স্টিরিওটাইপ তৈরি করে। কি স্টিরিওটাইপ তৈরি করে? একটা হচ্ছে ফেমিনাইন স্টিরিওটাইপ, একটা হচ্ছে ম্যাসকুলাইন স্টিরিওটাইপ। ম্যাসকুলাইন মানে কে পুরুষ, আর ফেমিনাইন মানে মহিলা। মহিলা মানে ইমোশনাল, মহিলা মানে সাবমিসিভ, মহিলা মানে সিম্প্যাথেটিক, অন্যের প্রতি সিম্প্যাথি থাকবে। বলে না যে তোমরা হচ্ছে মায়ের জাত নাকি, তো স্পন্টেনিয়াস, টলারেন্ট, এইটা সোসাইটি চিরকাল তৈরি করেছে। কারণ তৈরি করলে সোসাইটির সুবিধা আছে, কারণ এর মাধ্যমে দিনের পর দিন ধরে ঘরের মধ্যে মহিলাদেরকে আবদ্ধ করে রাখা যাবে। আর পুরুষ মানে নাকি লজিক্যাল, পুরুষ মানে রেশনাল, পুরুষ মানে অ্যাগ্রেসিভ, যে অনেক বেশি অ্যাগ্রেসিভলি সামনের দিকে এগিয়ে যেতে পারে, সে খুবই স্ট্র্যাটেজিক, বুদ্ধিমান, ইন্ডিপেন্ডেন্ট, কম্পিটিটিভ। কেন মহিলারা কম্পিটিটিভ হয় না? আমি যে বছর কলেজ সার্ভিস কমিশনে পেয়েছি 2017 সালে, সে বছর ইংরেজিতে টোটাল গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কলেজ সার্ভিস কমিশনে পায় 99 জন ইংরেজিতে। তার মধ্যে কত মহিলা ছিল কেউ বলতে পারবে? আন্দাজ বলো। 46, 78। 99 জনের মধ্যে 78 জন মহিলা ছিল। আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি পড়তে গেছিলাম, তখন টোটাল স্টুডেন্ট আমাদের ছিল 231 জন। চান্স পেয়েছিল MA তে ইংলিশে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। কতজন মহিলা ছিল? শুনলে মাথা বমকে যাবে, 208। এটা এখনো প্রত্যেক বছর একই রকম ভাবে হয়। ফলে এই গল্প দীর্ঘদিন ধরে বদলে গেছে। ইনফ্যাক্ট গত বছর কলেজ সার্ভিস কমিশনে কলেজের টিচার হওয়ার লক্ষ্যে 1200 জনকে সিলেক্ট করা হয় গোটা পশ্চিমবঙ্গ থেকে। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স মতো সাবজেক্ট সব মিলিয়ে টোটাল মহিলার সংখ্যা ছিল 796, 796। পুরুষের সংখ্যা অনেক কম। ফলে পুরুষ লজিক্যাল, রেশনাল, ইন্টেলিজেন্ট, স্ট্র্যাটেজিক, এই সমস্ত ভাওতাবাজি বহুদিন আগে বদলে গেছে। আমি গত 10 বছর ধরে দেখছি, টিচার 10 বছর কলেজে পড়াচ্ছি, আমি দেখছি
চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি যে মহিলারা অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি ওয়েল টু ডু, অনেক বেশি সাবজেক্টকে ভালো বুঝছে, অনেক বেশি লেবার দিচ্ছে, পরিশ্রমী, এবং অনেক বেশি মনে রাখতে পারছে, মেমোরাইজ করতে পারছে। সে তোমরা যাই বলো, মুখস্থ করুক আর যাই করুক। ফলে এমন কোন শব্দ, জেন্ডার নিউট্রালিটি মানে হচ্ছে এমন কোন শব্দ যে শব্দের মধ্যে ওয়াইফ, ম্যান, ওম্যান এগুলো থাকবে, এগুলো জেন্ডার নিউট্রাল নয়, নট জেন্ডার নিউট্রাল। মাথার মধ্যে ঢুকলো? জেন্ডার নিউট্রালিটি মানে হচ্ছে যে না পুরুষ না মহিলা কোনো দিকেই যে শব্দ জ্ঞাপন করছে না, যে শব্দ কোনো দিকেই যাচ্ছে না, এমন ভাবে প্রফেশনটার নাম বলছে যেখানে মহিলা না পুরুষ কোনোটার দিকেই যাচ্ছে না। সো ওয়াইফ, হাজবেন্ড, ম্যান, ওম্যান এই শব্দগুলো যখনই ইউজ করা হবে, এই শব্দগুলো কিন্তু জেন্ডার্ড শব্দ হচ্ছে, জেন্ডার নিউট্রাল শব্দ নয়। পরিষ্কার হয়েছে? এবার এই নলেজটা নিয়ে এখানে এসো, এলে বুঝতে পারবে বিজনেস ম্যান শব্দটার মধ্যে পুরুষকে বোঝানো হচ্ছে, মহিলাকে নয়। বুঝতে পেরেছো? entrepreneur is a French word, এটা মানে হচ্ছে বিজনেস ক্রিয়েটর, যে বিজনেস ক্রিয়েট করে, বিজনেস ম্যানেজার। তো ন্যাচারালি সেখানে entrepreneur শব্দটাকে চুজ করতে হবে। তোমাকে F2 দিয়ে ENTREPRENEUR entrepreneur এই শব্দটা লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3, কোনটা জেন্ডার নিউট্রাল, মেসেঞ্জার আর ডেলিভারি বয়? বলো। স্যার মেসেঞ্জারটা। মেসেঞ্জার জেন্ডার নিউট্রাল, কারণ বয় শব্দটা আছে, বয়, গার্ল, ওম্যান, ম্যান থাকা মানেই জেন্ডার্ড শব্দ। হয়তো বুঝতে পেরে গেছো? এরপরেরটা বলো, ওম্বার্ডসম্যান আর ট্রাভেলস হুটার, এই দুটোর মধ্যে ট্রাভেল শুটার, ট্রাভেল শুটার হচ্ছে জেন্ডার নিউট্রাল। ওম্বার্ডসম্যান এর মধ্যে ম্যান আছে, ধরে ফেলেছে। যে বলছে তোমার নাম কি বাবা, তোমার নাম কি? ওয়ালিউল হক। হ্যাঁ, রাইট রাইট। সো ধরে ফেলেছো মোটামুটি, ঠিক বলেছো। এই হচ্ছে জেন্ডার নিউট্রালিটি। প্রত্যেক বছরই জেন্ডার নিউট্রাল নিয়ে কোনো না কোনো কোয়েশ্চেন পড়ে। দেখি এর আগের বছর কিছু পড়েছিল কিনা। দাঁড়া, 2017 সালে একবার কেউ আসছে, ইয়েস করে দি। জেন্ডার নিউট্রাল শব্দ নিয়ে এই যে পড়েছিল, রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস উইথ জেন্ডার নিউট্রাল টার্ম। বলো। নার্গিস ওয়াজ আ ফেমাস অ্যাক্ট্রেস অফ দ্য 20th century। এই অ্যাক্ট্রেসের বদলে কি ইউজ করবে? এটা খুব সহজ। স্যার ফিল্ম মেকার বা কিছু। ফিল্ম মেকার তো নয়, শুধু ফিল্ম ক্রিয়েট করছে না, ফিল্ম তো শুধু ডিরেক্টর তো নয়, অ্যাক্টর। ACTR তোমরা বলবে স্যার অ্যাক্টর তো মানে হচ্ছে পুরুষ অভিনেতা। ঢপের চপ। এখন অ্যাক্টর শব্দটা পুরুষ আর মহিলা দুজন অর্থেই ব্যবহার করা হয়। দীপিকা পাডুকোন ইজ আ গ্রেট অ্যাক্টর, ঐশ্বরিয়া রায় ইজ আ গ্রেট অ্যাক্টর, অ্যাক্ট্রেস নয়। ফলে অ্যাক্টর শব্দটা দুটো অর্থেই ব্যবহার করা হয়। নার্গিস ওয়াজ আ ফেমাস অ্যাক্টর অফ দ্য 20th century। এরপরেরটা রিপ্লেস করতে হবে, এটা কিন্তু ওই রকম আসেনি, অন্যরকম ভাবে এসেছিল। আচ্ছা, পিপল লাইক দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড ফর হার স্ট্রং পার্সোনালিটি। পিপল লাইক দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড ফর হার স্ট্রং পার্সোনালিটি। তার খুবই ক্ষুরধার এবং কঠিন ব্যক্তিত্বের জন্য মানুষজন এই চেয়ারম্যান অফ দ্য বোর্ডকে পছন্দ করেছে। চেয়ারম্যান এটা তো জেন্ডার নিউট্রাল শব্দ কি নয়? ম্যান আছে, তাহলে কি হবে? চেয়ার পার্সন। মনে থাকবে, পার্সন মানে ইট ইজ রেফারিং টু বোথ দ্য ম্যান অ্যান্ড দ্য ওম্যান। চেয়ার পার্সন। একই রকম ভাবে আই হ্যাভ আস্কড দ্য ক্যামেরাম্যান, এখানে ক্যামেরা ম্যান টু টেক ভিডিওস অফ মাই ডটারস ওয়েডিং। এটা কি হবে? ক্যামেরাম্যানের বদলে বলো ক্যামেরা হোল্ডার বলতে পারো, ক্যামেরা পার্সন বলতে পারো, ফটোগ্রাফার বলতে পারো।
I have asked the photographer to take videos of my daughter's wedding. আমার daughter wedding এ আমি ক্যামেরা ম্যানের বদলে ফটোগ্রাফার ইউজ করছি, ফটোগ্রাফারকে বলেছি ভিডিও নেওয়ার জন্য। বেশ, এর পরের প্রশ্ন, our forefathers had no knowledge of the digital world. forefather মানে আমাদের আগেকারের যে মানুষজন, আমার বাবা, তার বাবা, প্রপিতামহ। forefather অর্থে কি ব্যবহার করা হবে? ওল্ড ম্যান তো হবে না, এখন কি হবে? our previous generation, আগের জেনারেশন, অথবা ব্যবহার করতে পারো our ancestral generation, ANSCSTRY, ancestry, our ancestral generation has no knowledge about the digital world এর ব্যাপারে কোনো জ্ঞান ছিল না। একই রকম ভাবে প্রশ্ন করেছে, করো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ক্যারিং জেন্ডার বায়াস কনোটেশন, মানে ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করো যার মধ্যে জেন্ডার বায়াস রয়েছে। এগুলো প্রত্যেকটা জেন্ডার, এগুলোর মধ্যে জেন্ডার বায়াস রয়েছে, একে জেন্ডার নিউট্রাল শব্দ দিয়ে তুমি দেখালে। আর এখানে কি করতে হবে? শব্দটাকে বার করতে হবে যে শব্দটা জেন্ডার বায়াস রয়েছে, শব্দটার নাম শুধুমাত্র লিখতে হবে। বলো, the manpower of this factory is acceptable, এর মধ্যে কোনটা জেন্ডার বায়াস শব্দ? ম্যানপাওয়ার, ম্যান আছে, শুধুমাত্র তুমি বলছো আর অন্য কেউ বলছে না। এবার আমি ধরবো, এই পায়েল মুখার্জি, নেক্সট প্রশ্ন তোমাকে। the authoress will be interviewed tomorrow, এর মধ্যে কোনটা জেন্ডার বায়াস শব্দ? the authoress will be interviewed tomorrow. পায়েল, ভালো করে দেখো। পায়েল, কি হবে? অথরাস, রাইট, দ্য অথরেস। অথরের যে মহিলা ভার্সন, অথর মানে হচ্ছে যে মেল রাইটার, আর অথরেস মানে হচ্ছে ফিমেল রাইটার, মহিলা লেখিকা। সো মহিলা লেখিকা তো বলার কোনো দরকার নেই, আমরা রাইটার বলতে পারতাম, রাইটারের বদলে অথরেস কথাটা ব্যবহার করা হচ্ছে। দ্য অথরেস উইল বি ইন্টারভিউ টু মডার, এর মধ্যে জেন্ডার বায়াস রয়েছে, তাহলে তোমাকে উত্তর লিখতে হবে যে দিয়ে নাম্বার দিতে হবে 2 দিয়ে, শুধুমাত্র অথরেস কথাটা লিখবে, কারণ লিখেছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ক্যারিং দ্য জেন্ডার বায়াস, সেই শব্দের মধ্যে যার মধ্যে জেন্ডার বায়াস রয়েছে শুধুমাত্র সেই শব্দটা দিতে হবে। বেশ, তারপরেরটা ভালো করে বোঝো। দ্য কলেজ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইয়েট টু বি ম্যানড, এর মধ্যে কোনটা জেন্ডার বায়াস শব্দ? দ্য কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, রাইট, ম্যান। এই তো ধরে ফেলেছো, টেকনিক আছে, ধরে ফেলতে হবে। কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, কলেজের প্রশাসনের মধ্যে এখনো অনেক লোকজন ঢোকাতে হবে, ইয়েট টু বি ম্যান। এখানে ম্যান না বলে ইয়েট টু বি রিক্রুটেড মেনি পার্সনস বলতে পারতো, অনেক পার্সনকে ঢোকাতে হবে, না বলে ম্যান বলেছে, ফলে ম্যান শব্দটা ধরতে হবে। 4 নম্বর, the businessmen are coming to the annual economic conference. পূজা বলো, the businessmen are coming to the annual economic conference. বিজনেসম্যানেরা অ্যানুয়াল মানে বাৎসরিক ইকোনমিক কনফারেন্সে আসছে, এখানে কোনটা জেন্ডার বায়াস শব্দ? বলো। বিজনেসম্যান সহজ, বিজনেস পার্সন বলতে পারতো, অন্ত্রেপ্রেনিয়র বলতে পারতো, যেটা আগের বারে আমরা পড়েছি। বুঝতে পেরেছো? একই রকম ভাবে আমরা 2018 সালের জেন্ডার বায়াস শব্দগুলোকে খুঁজে বের করব যে কোন কোনগুলো এদের মধ্যে জেন্ডার বায়াস। চলো, ফাইন্ড আউট ফ্রম দ্য লিস্ট গিভেন টার্মস হুইচ আর জেন্ডার বায়াস। কোনগুলো জেন্ডার বায়াস? অনেকগুলো জেন্ডার বায়াস নয়, আবার কয়েকগুলো জেন্ডার বায়াস। কোনগুলো জেন্ডার বায়াস দেখবো, বলো। জেন্ডার বায়াস মানে বুঝতে পেরেছো, যেগুলো জেন্ডারের কোনো একটা বিশেষ জেন্ডারের প্রতি ঝুঁকে আছে, পক্ষপাত দুষ্ট। প্রথমেই মাদারল্যান্ড, বলো। মাদার, রাইট, মাদার শব্দটা রয়েছে তাই জেন্ডার বায়াস, পুরোটাই জেন্ডার বায়াস। মাদারল্যান্ড পুরোটাই জেন্ডার বায়াস, ঠিক আছে। G1 দিয়ে মাদারল্যান্ড। ইন্ডিয়াকে মাদারল্যান্ড বলা হয়, জার্মানিকে ফাদারল্যান্ড বলা হয়, কারণ জার্মানি নাকি ম্যাসকুলাইন নেশন আর ইন্ডিয়া নাকি মায়ের মতো, তাই মাদারল্যান্ড বলা হয়।
সো মাদারল্যান্ড ফাদারল্যান্ড এই কনসেপ্টগুলো আমরা তৈরি করেছি। মাদারল্যান্ড একটা জেন্ডার বায়াস শব্দ। এরপরের শব্দটা কিং সাইজ। কিং সাইজ কি জেন্ডার বায়াস শব্দ না জেন্ডার বায়াস শব্দ নয়? জেন্ডার বায়াস শব্দ। রাইট। কেন? ওয়াই? স্যার কিং আছে কারণ ছেলেরা হয় কি। কিং এর অপোজিট কি? মানে হ্যাঁ, কিং এর অপোজিট কি? কুইন। কুইন। কুইন কুইন সাইজ হয়। কিং সাইজ মানে যেটা বিরাট বড়। কিং সাইজ সিগারেট ছেলেরা খায়। কিং সাইজ গান বিরাট বড় রাজার মতো একটা বন্দুক। কিং সাইজ সোয়েটার বিরাট বড় সাইজ। সো কিং এর এক্সাক্ট অপোজিট ওয়ার্ড হচ্ছে কুইন। এর ফলে কিং হচ্ছে একটা জেন্ডার বায়াস শব্দ। কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়। এর মধ্যে কি কোনো জেন্ডার বায়াস রয়েছে? কমিউনিটি না, নেই, কারণ এটা পুরো সম্প্রদায়কে বোঝাচ্ছে। আর ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি মানে কি? অরিন্দম ঘোষ ইজ এ কলেজ ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি মানে এই রে, I think I have lost the connection. হ্যাঁ, চলে এসছি। সরি, একটু ডিসকানেকশন হয়ে গেছিল ইন্টারনেট কানেকশনের প্রবলেমের জন্য। আবার স্যার বুঝতে পেরেছি ইন্টারনেট কানেকশনের জন্য হয়েছে প্রবলেমটা। নেটওয়ার্কের জন্য হয়েছে, বুঝতে পেরেছি। হয়ে যাচ্ছিল না স্যার, আপনি বলছিলেন বলতে, আমরা বলছিলাম আসছিল না ভয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, আর কি করা যাবে। তারপরে আবার মানে আবার জয়েন করলাম, আসছে। না না, আসলে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আর তো এটা কি করে বুঝতে পারবে? বোঝার খুব সহজ উপায় হচ্ছে আমি বেরিয়ে যাবো, আমি থাকবো না মানেই আমি ডিসকানেক্টেড হয়ে গেছি কোনোভাবে, ভুলভাবে। আমি নিজে জানতাম না, আমি পরে দেখলাম যে মানে এই আমার আলোটা নিভে গেল, তখন আমি বুঝতে পারলাম। যাই হোক, ফিরে আসছি, আজকের লেকচার শেষের মুখে প্রায় চলে এসছি আমরা। তো যাই হোক, হ্যাঁ, কমিউনিটি হচ্ছে সম্প্রদায়। সম্প্রদায় কি কোনো জেন্ডার বায়াস শব্দ? বলো। না স্যার, নয়। একই রকম ভাবে ফ্যাকাল্টি মানে ফ্যাকাল্টি, বলো। ফ্যাকাল্টি দুটো মানে আছে ইনফ্যাক্ট। অরিন্দম ঘোষ ইজ আ কলেজ ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি মানে টিচার। অরিন্দম ঘোষ ইজ দ্য ফ্যাকাল্টি অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট। ফ্যাকাল্টি মানে টিচার। ফ্যাকাল্টি উইমেন ফ্যাকাল্টি, মেল ফ্যাকাল্টি হলে জেন্ডার বায়াস হবে, শুধু ফ্যাকাল্টি হলে কোনো জেন্ডার বায়াস নয়। আবার ফ্যাকাল্টি মানে ব্রেনও হয়, কারণ ব্রেনকে হি হ্যাজ হিজ ওন ফ্যাকাল্টি, তার নিজস্ব মতামত এবং নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজস্ব ব্রেন আছে। সো ফ্যাকাল্টি শব্দটা জেন্ডার নিউট্রাল। কমিউনিটি আর ফ্যাকাল্টি জেন্ডার নিউট্রাল। মাদারল্যান্ড আর কিং সাইজ এই দুটোই হচ্ছে জেন্ডার বায়াস। তাহলে আজকে তোমরা শিখলে স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, অফেন্সিভ, নন অফেন্সিভ টার্ম, এবং তার সঙ্গে সঙ্গে যেটা শিখলে অবশ্যই ইম্পর্টেন্ট, জেন্ডার নিউট্রাল এবং জেন্ডার বায়াস। কোনটা জেন্ডার বায়াস আর কোনটা জেন্ডার নিউট্রাল। ফলে তোমাদেরকে এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছো? আমরা
আমরা 2017 প্রশ্ন একটা করে ফেলেছি, 18 প্রশ্ন একটা করে ফেলেছি, এবার 19-এরটা ধরবো পরের দিন থেকে। তো যাই হোক, এর পরের দিনের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম প্র্যাকটিস তো করবোই, প্র্যাকটিস করতে করতে আমরা সেকেন্ড সেকশনটা অলরেডি শেষ করে ফেলেছি। এবার আমরা আমাদের সিলেবাসের থার্ড সেকশনে যাব। আমাদের সিলেবাসের থার্ড সেকশন হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। কাকে ডিক্লারেটিভ বা ঘোষিত সেন্টেন্স বলে, কাকে এক্সপ্রেসিভ সেন্টেন্স বলে, সেগুলো আমরা দেখব। কি কি প্রশ্ন করে, কাকে সিম্পল ডিক্লারেটিভ, কাকে কম্পাউন্ড ডিক্লারেটিভ বলে, সেগুলো আমরা দেখব। কিরকম ভাবে শর্ট কোয়েশ্চেন হয় সেগুলো আমরা দেখব। কোনটা এক্সপ্রেসিভ সেন্টেন্স, কোনটা ডিক্লারেটিভ সেন্টেন্স, এরকম প্রশ্ন পড়ে। চুজ ফ্রম দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস দ্য কারেক্ট ডিক্লারেটিভ ফর্ম অফ দ্য ইটালিসাইজড এক্সপ্রেশন। এই যে ডিক্লারেটিভ ফর্ম, ইটালিসাইজড এক্সপ্রেশন যেটা দিয়েছে তার ডিক্লারেটিভ ফর্ম কি হবে। তো এইগুলো আমরা এর পরের দিন দেখব সেকশন 3-তে। সিলেবাস তো বেশ তাড়াতাড়ি হচ্ছে এবং ভাগ্য ভালো থাকলে হয়তো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমি সিলেবাস শেষ করে দেবো। তোমরা ভালো করে পড়াশোনাটা নিজের মতো করে কন্টিনিউ করো, বুঝেছো? সিলেবাসের অর্ধেকের বেশি আমি চলে এসেছি, ফলে তোমরা পড়াশোনা ঠিক মতো কন্টিনিউ করো, তার সঙ্গে সঙ্গে আমাদের প্র্যাকটিস চলতে থাকবে। ফলে মাথায় রেখো, নিজেরা ভালো করে পড়ো। ক্লিয়ার? বেশ। So, এক সেকেন্ড, let me stop the recording. Thank you